আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাশিয়াকে সাথে নিয়ে পরমাণু বোমা বানাচ্ছে ইরান। গাজায় মানবিক নগরী পড়ার পরিকল্পনা নেতানিয়াহুর, বিরোধিতায় সেনাবাহিনী সহ মানবাধিকার সংগঠন। গুপ্তচর বৃত্তি করলে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত, বিধান পাশ করল ইরান। কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করল উগ্র হিন্দুত্ববাদী মোদির ভারত। জ্বলছে পড়ছে পড়ে ছারখার হচ্ছে আমেরিকা, এটাই প্রকৃতির প্রতিশোধ, আবারও দাবানলের কবলে আমেরিকা। পিটিআইয়ের ভাগ্য নির্ধারণ, 90 দিন পর ডু অর ডাই কর্মসূচি ঘোষণা। পুতিন সুন্দর সুন্দর কথা বলেন, তারপর সন্ধ্যায় বোমা মারেন, দাবি করে যা বললেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়াকে সাথে নিয়ে পরমাণু বোমা বানাচ্ছে ইরান। অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আর দীর্ঘদিনের পরিশ্রমের ফসল ইরান এখন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি। মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে দেশটি আছে দাঁড়িয়ে গেছে শক্তিধর রাষ্ট্রগুলোর সারিতে। এখন যদি তারা পরমাণু কর্মসূচিতে সফল হয়, তবে তাৎক্ষণিকভাবে পাল্টে যাবে বিশ্ব শক্তির ভারসাম্য। আর সেই সম্ভাবনাই উদ্বিগ্ন করে তুলেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন সংবাদ সংস্থা এক্সিওস জানায়, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরে আসার বার্তা দিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার অর্থাৎ এনরিচমেন্ট জিরো প্রস্তাব দিয়েছেন। বিশ্লেষকদের মতে এটি কার্যত ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করারই নামান্তর। তবে এরপর তিনি মার্কিন প্রতিবেদনে এই খবর উড়িয়ে দিয়েছে মস্কো। এক্সিওস এমন একটি প্রতিবেদনকে রাজনৈতিক অপপ্রচার ও মিথ্যাচার অভিহিত করে নাকচ করে দিয়েছে রাশিয়া। ইরানের পারমাণবিক কর্মকাণ্ডে রাশিয়া সরাসরি অংশগ্রহণকারী। দেশটির বুশের পারমাণবিক কেন্দ্রে 200-এর বেশি রুশ বিজ্ঞানী কাজ করছেন। পাশাপাশি মস্কো ইরানের নতুন 2টি পারমাণবিক চুল্লি নির্মাণ সহ মোট 8টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে। ফলে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার কোনো আপোষ হলে রাশিয়ার স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। আল মায়াদিনের প্রতিবেদন অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি রাশিয়ার আনুষ্ঠানিক অবস্থান পরিবর্তন হয়নি। রাশিয়াকে সাথে নিয়ে পরমাণু বোমা বানাচ্ছে ইরান। উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডে রাশিয়া সরাসরি অংশগ্রহণকারী। দেশটির বুশের পারমাণবিক কেন্দ্রে 200-এর বেশি রুশ বিজ্ঞানী কাজ করছেন। পাশাপাশি মস্কো ইরানের নতুন 2টি পারমাণবিক চুল্লি নির্মাণ সহ মোট 8টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে। ফলে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় কোনো আপোষ হলে রাশিয়ার স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্বের রাজনীতির মোড় এখন ক্রমেই জটিল হচ্ছে। রাশিয়া, ইরান, চীনের এই ত্রিমুখী সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির কেন্দ্রস্থলে এসে দাঁড়িয়েছে। আর সেই চক্রে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি আদৌ পিছিয়ে যাবে, নাকি সামনে চলায় দৃঢ় সংকল্পেই গড়বে নতুন ইতিহাস? সেটা সময়ই বলে দেবে। গাজায় মানবিক নগরী গড়ার পরিকল্পনা নেতানিয়াহুর, বিরোধিতায় ইসরায়েলি সেনাবাহিনী সহ মানবাধিকার সংগঠন। গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক নগরী গড়ার নামে একটি বিতর্কিত পরিকল্পনা অবশেষে ভেস্তে গেল ইসরায়েলি সেনাবাহিনীর প্রবল আপত্তির মুখে। দেশটির স্থানীয় গণমাধ্যম সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। গত সপ্তাহে ইসরায়েল সরকার গাজা উপত্যকার পুরো জনসংখ্যাকে রাফা শহরের ধ্বংসস্তূপের উপর গড়ে তোলা নতুন একটি এলাকায় স্থানান্তর করার প্রস্তাব দেয়। পরিকল্পনা অনুযায়ী গাজাবাসীদের এই নতুন স্থানে আটকে রাখা হবে এবং সেখান থেকেই তাদের বিদেশে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তবে এই পরিকল্পনাকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের চেষ্টা হিসেবে অভিহিত করে জাতিসংঘ মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এই উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ উঠে এসেছে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় $4 বিলিয়ন। ইসরায়েলের বিরোধী দলীয় নেতারাও এত বড় বাজেটের প্রকল্পকে ঘনবসতিপূর্ণ বন্দী শিবির বা কনস্ট্রাকশন ক্যাম্প এর সঙ্গে তুলনা করে তীব্র সমালোচনা করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসরায়েলি
ইসরায়েলি সামরিক বাহিনীও এই পরিকল্পনার বিরোধিতা করেছে। সেনাবাহিনীর মতে এমন একটি পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। স্থানীয় টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, রবিবার রাতে এক উত্তপ্ত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেন। বৈঠকে ইসরায়েলি সেনা প্রধান আয়েল জামিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি একটি বাস্তবসম্মত পরিকল্পনা চেয়েছিলাম। আগামীকাল ভোরের মধ্যে একটি সস্তা এবং দ্রুত বিকল্প প্রস্তুত করুন। বৈঠকে সেনা প্রধান জামির এবং কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের মধ্যে মুখোমুখি বিরোধ দেখা দেয়। জামির হুঁশিয়ারি দেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর মূল কৌশলগত লক্ষ্যগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। গুপ্তচর বৃত্তি করলেই মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত বিধান পাশ করল ইরান। ইরানের সংসদে গুপ্তচর বৃত্তির শাস্তি বাড়ানোর জন্য একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী যদি কেউ শত্রু রাষ্ট্র ও গোষ্ঠীর জন্য কোনো গোয়েন্দা ও গুপ্তচর বৃত্তির কার্যকলাপ এবং অপারেশনাল কার্যক্রমে জড়িত বলে প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে। প্রস্তাবের মূল বক্তব্যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে এই শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী চিহ্নিত করার কর্তৃপক্ষ এবং মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সকে শত্রুদের নেটওয়ার্ক চিহ্নিত করার কর্তৃপক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাদে অন্যান্য শত্রু রাষ্ট্র ও গোষ্ঠীগুলোকে মনোনীত করার ক্ষমতা রয়েছে। এর আগে যে প্রস্তাবটি ছিল তাতে প্রতিপক্ষ রাষ্ট্র বা গোষ্ঠীর নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি এবং সংসদে ফেরত পাঠানোর জন্য এই অস্পষ্টতাকে কারণ হিসেবে উল্লেখ করেছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল। সংশোধিত মূল প্রস্তাবের আরেকটি অনুচ্ছেদে জনসাধারণের মধ্যে বিভাজন বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশ্যে শত্রু বা বিদেশি নেটওয়ার্কগুলোতে যারা তথ্য বা ভিডিও পাঠায় তাদের শাস্তি নির্ধারণের বিষয়ে আলোচনার কথা হয়েছে। চূড়ান্ত প্রস্তাবে আরো বলা হয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না, আর সর্বোচ্চ 10 দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করল উগ্র হিন্দুত্ববাদী মোদী ভারত। ভারত শাসিত কাশ্মীরে ফের বিতর্কিত কর্মকাণ্ড শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদী মোদীর ভারতীয় কর্তৃপক্ষ। মূলত শহীদ দিবসের অনুষ্ঠান ঠেকাতে শ্রীনগরের গুরুত্বপূর্ণ অনেক রাস্তা ও এলাকা পুরোপুরি বন্ধ করে দিয়েছে মোদী সরকার। 1931 সালের উপনিবেশ বিরোধী আন্দোলনের সময় শহীদদের স্মরণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এছাড়া অনুষ্ঠানে যোগদান ঠেকাতে মুখ্যমন্ত্রী সহ কাশ্মীরের প্রধান নেতাদের গৃহবন্দী করে রাখে ভারতীয় কর্তৃপক্ষ। খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। বিশেষ করে খাজা বাজার এলাকায় প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়। সেখানেই 1931 সালের আন্দোলনে নিহত হন 22 জন কাশ্মীরি কবরস্থান অবস্থিত। শুধুমাত্র সরকারি বা নিরাপত্তা বাহিনীর যানবাহনকেই প্রবেশের অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। এদিকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ অভিযোগ করেন, তাকে বাড়িতে আটকে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের সাবেক টুইটার দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বাড়ির দরজা বাইরে থেকে তালাবদ্ধ, পুলিশ আর আধাসামরিক বাহিনী যেন কারারক্ষী। তিনি আর বলেন, শ্রীনগরের বড় বড় সেতুগুলো বন্ধ, শুধু মানুষকে একটিমাত্র ঐতিহাসিক কবরস্থানে যেতে বাধা দিতেই এই ব্যবস্থা। এদিকে এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা ও স্থানীয় রাজনৈতিক নেতারা। জ্বলছে পড়ছে পুড়ে ছারখার হচ্ছে আমেরিকা। প্রকৃতির প্রতিশোধে পুড়ে ছাই আবারও দাবানলের কবলে আমেরিকা। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহ দাবানল গ্রাস করেছিল দেশটির গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসকে। এবার আবারও দাবানলের পূর্ণ থাবায় রীতিমতো চলছে দেশটি। জনপ্রিয় পর্যটন এলাকা গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। ইতিমধ্যে 5000 একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এটি, যা জ্বালিয়ে দিয়েছে আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও। এটি দেখে নেটিজেনরা তাই বলছেন, এজন্য প্রকৃতির প্রতিশোধ। যারা কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদিদের ফিলিস্তিনের অসহায় নিরীহ মুসলমানদের গণহত্যার পথ থেকে ফেরায়নি, তাদের সাথে তো এমনটা হবারই ছিল। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, 4 জুলাই হঠাৎ
হঠাৎ এক বজ্রপাত থেকে দাবানলটির সূত্রপাত হয় গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের উত্তরাঞ্চলে। উত্তর প্রান্তে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে যায় শত বছরের পুরনো গ্র্যান্ড ক্যানিয়ন লজ, যা যুক্তরাষ্ট্রের জাতীয় ঐতিহ্যের অংশ ছিল। 1937 সালে নির্মিত গ্র্যান্ড ক্যানিয়ন লজ ছিল উত্তর আমেরিকার অন্যতম পুরনো পার্ক লজ। ইউনেস্কো ঘোষিত এই ভবনটিকে যুক্তরাষ্ট্র সরকার জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এটি থেকে গ্র্যান্ড ক্যানিয়নের একান্ত সৌন্দর্য উপভোগ করতে হাজারো দর্শনার্থী। এই দাবানলের ফলে আছে যেন তা শুধুই স্মৃতি। প্রচণ্ড তাপদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়লে প্রায় 5000 একর এলাকা জুড়ে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়ে পুরো ছাই বানিয়ে ফেলে এটি। এখনো পর্যন্ত দাবানল শতভাগ নিয়ন্ত্রণে আসেনি, আর ধ্বংসস্তূপের পরিমাণ বাড়ছে প্রতিদিনই। ভয়ঙ্কর এই দাবানলের ফলে ইতিমধ্যে পড়ে গেছে গ্র্যান্ড ক্যানিয়ন লজ সহ দর্শনার্থীদের কেবিন, কর্মীদের আবাসন, প্রশাসনিক ভবন, একটি গ্যাস স্টেশন এবং পানি নিরাপত্তা কেন্দ্র। যদিও পার্কের কর্মী ও পর্যটকদের যথাসময়ে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রাণে বেঁচে যান তারা। দুবাই এর নাগরিক সালমান আলী ফেসবুকে আমেরিকার এই দাবানলের ছবি পোস্ট করে ইংরেজিতে লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায় ফিলিস্তিনে গণহত্যা চালাতে সাহায্যকারী পড়ছে, জ্বলছে, পুড়ে ছারখার হচ্ছে। এটা যেন আল্লাহর গজব। সারা নামের মিশরের এক নাগরিক ফেসবুকে লিখেছেন, যার বাংলা অর্থ হয় এরপরও কি লজ্জা হবে না তাদের? এরপরও কি ওরা থামবে না ইসরায়েলকে? আর কতটা শিক্ষা হলে ওরা মুক্তি দেবে গাজার মুসলমানদের? তানিয়া তন্নি নামের এক বাংলাদেশি আমেরিকান এই দাবানলের ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, যারা কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদিদের ফিলিস্তিনের অসহায় নিরীহ মুসলিমদের গণহত্যার পর থেকে ফেরায়নি, তাদের সাথে তো এমনটাই হবারই ছিল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ দেশ জুড়ে 90 দিনের ডু অর ডাই কর্মসূচির ঘোষণা দিয়েছে। কারাবন্দী ইমরান খানের মুক্তি ও সরকারের একপেশে নীতির বিরোধিতা করে এই আন্দোলনের ঘোষণা দিয়েছেন দলের নেতা ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গদ্দপুর। তিনি জানিয়েছেন, পিটিআই পাকিস্তানের রাজনীতি করবে কিনা তাও নির্ধারিত হবে এই 90 দিন পর। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, আলী আমিন গন্দাপুর যেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের ঘোষিত দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির পথেই বাধা হয়ে দাঁড়ালেন। ইমরান খানের কারাবন্দিত্বের 2 বছর পূর্তিতে 5 আগস্ট যে চূড়ান্ত আন্দোলনের কথা ছিল, তার পরিকল্পনাতে বিভ্রান্তি তৈরি হয়েছে গন্দাপুরের বক্তব্যে। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতারা যখন আন্দোলনের রূপরেখা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছিল, ঠিক তখনই গন্দাপুর জানালেন তিনি সরকারের উপর চূড়ান্ত চাপ সৃষ্টির জন্য 90 দিনের এক নতুন সময়সীমা ঠিক করেছেন। তার এই ঘোষণা উপস্থিত নেতাদের মাঝেও বিস্ময় ছড়ায়। লাহোর ইমরান খান ও তার স্ত্রী বিবি বুশরার মুক্তির দাবিতে শুরু হয় আন্দোলনের সূচনা উপলক্ষে পিটিআই নেতারা যখন একত্র হয়েছিলেন, তখন মুখ্যমন্ত্রী গন্দাপুর বলেন, এই 90 দিনের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার বক্তব্যে এতটাই বিভ্রান্ত তৈরি হয় যে অনেক কর্মী বুঝতে পারেনি 5 আগস্টের প্রতিবাদ কর্মসূচি স্থগিত হয়ে গেল নাকি এটা নতুন পরিকল্পনারই অংশ। সংবাদ সম্মেলনে গন্দাপুর বলেন, আমাদের আন্দোলন গতকাল রাত থেকেই শুরু হয়ে গেছে এবং এটি আগামী 90 দিনের মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। তিনি সুনির্দিষ্ট কোনো তারিখ বলেননি। তবে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক উপায়ে 5 আগস্টের মধ্যেই আন্দোলনের চূড়ান্ত রূপ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পারে। স্থানীয় সময় রবিবার 13 জুলাই তিনি একথা জানান। একই সঙ্গে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে ইউক্রেনের যুদ্ধের জন্য আবারও রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, পুতিন সত্যি অনেক মানুষকে অবাক করে দিয়েছেন। তিনি সুন্দর করে কথা বলেন এবং তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন। সোমবার 14 জুলাই রাশিয়ার বিষয়ে বড় ধরনের বিবৃতি দেওয়ার কথা বলার পরেই ইউক্রেনকে অত্যন্ত প্রয়োজনীয় অস্ত্র দেওয়া হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রতিবেদন মতে, কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই সোমবার এই ঘোষণা আসতে পারে, কারণ মার্কিন বিশেষ দূত তার সবশেষ ইউক্রেন সফর শুরু করেছেন এবং ওয়াশিংটনের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে দেখা করার কথা রয়েছে ট্রাম্পের। ট্রাম্প রবিবার বলেন, আমরা তাদের জন্য প্যাট্রিয়ট পাঠাবো, যা তাদের খুবই প্রয়োজন। তবে
তবে তিনি ইউক্রেনে কতগুলো অস্ত্র পাঠাবেন তা নির্দিষ্ট করে বলেননি। নিউ জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার সময় জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন, আমি এখনো সংখ্যার বিষয়ে একমত হইনি, তবে তারা কিছু পেতে যাচ্ছে কারণ তাদের সুরক্ষার প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমরা মূলত তাদের কাছে সামরিক বাহিনীর অত্যন্ত উন্নত বিভিন্ন সরঞ্জাম পাঠাতে যাচ্ছি এবং তারা এর জন্য আমাদের 100% অর্থ দেবে। এতে আমাদের ব্যবসা হবে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রাশিয়াকে সাথে নিয়ে পরমাণু বোমা বানাচ্ছে ইরান। গাজায় মানবিক নগরী পড়ার পরিকল্পনা নেতানিয়াহুর, বিরোধিতায় সেনাবাহিনী সহ মানবাধিকার সংগঠন। গুপ্তচর বৃত্তি করলে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত, বিধান পাশ করল ইরান। কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করল উগ্র হিন্দুত্ববাদী মোদির ভারত। জ্বলছে পড়ছে পড়ে ছারখার হচ্ছে আমেরিকা, এটাই প্রকৃতির প্রতিশোধ, আবারও দাবানলের কবলে আমেরিকা। পিটিআইয়ের ভাগ্য নির্ধারণ, 90 দিন পর ডু অর ডাই কর্মসূচি ঘোষণা। পুতিন সুন্দর সুন্দর কথা বলেন, তারপর সন্ধ্যায় বোমা মারেন, দাবি করে যা বললেন ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।